আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, টেকনিক ইজ এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল। খেয়াল করে দেখো, আজকের এই ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের নবম অধ্যায় রেওয়ামিল। এই রেওয়ামিলের অধ্যায়ে আমাদের ঢাকা বোর্ড 2025-এ যেই সৃজনশীল প্রশ্নটি এসেছিল, আমরা আজকের এই ক্লাসে ওই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। একটু যদি আমরা প্রশ্নের দিকে তাকাই, কি বলা আছে দেখো, বলা আছে জাহিন ব্রাদার্সের 2024 সালের সমাপ্ত বছরের খতিয়ানের উদ্বৃত্তগুলো নিম্নরূপ। কি কি বলা আছে ভাইয়া? বলা আছে প্রারম্ভিক নগদ তহবিল 56,000 টাকা, এরপর আমার দেওয়া আছে বিনিয়োগ 80,000 টাকা, দেনাদার 1,20,000 টাকা, তারপর হচ্ছে ক্রয় দেওয়া আছে 90,000 টাকা, মূলধন 2 লক্ষ টাকা, উত্তোলনের পরিমাণ দেওয়া আছে হচ্ছে 22,000 টাকা, প্রদেয় বিল দেওয়া আছে 24,000 টাকা, গৃহীত ঋণ বলা আছে এখানে 40,000 টাকা, গৃহীত ঋণ 40,000 টাকা। ওকে, এরপর আমরা একটু উপরের দিকে যাই। ওকে, এরপর দেখো দেওয়া আছে ক্রয় পরিবহন 13,000 টাকা, তারপর আমার এখানে পাওনাদার দেওয়া আছে হচ্ছে 80,000 টাকা, মজুদ পণ্য 1/1/2024 দেওয়া আছে 1,60,000 টাকা, ব্যাংক জমা 1/1/2024 দেওয়া আছে 44,000 টাকা, বিক্রয় পরিবহন দেওয়া আছে হচ্ছে আমাদের এখানে 15,000 টাকা, তারপর হচ্ছে ব্যাংক জমা আমার এখানে দেওয়া আছে হচ্ছে 1 লক্ষ টাকা, বিক্রয় দেওয়া আছে হচ্ছে 2 লক্ষ টাকা, তারপর আমার এখানে বকেয়া বেতন দেওয়া আছে 36,000 টাকা, ব্যাংক জমার সুদ দেওয়া আছে 10,000 এবং হচ্ছে অগ্রিম শিক্ষানবিশ সেলামি এটা দেওয়া আছে হচ্ছে আমার এখানে 10,000 টাকা। তো এটা হচ্ছে আমার পুরো ট্রানজেকশনটা, অনেক বড় একটা রেওয়ামিল। কি বলা আছে একটু দেখি, প্রশ্নে বলা আছে জাহিন ব্রাদার্সের রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফার পরিমাণ নির্ণয় করো। রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলোর পরিমাণ, তাই না? দেখো, আমাদের রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না কি কি? হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত্ত আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। হয় না মানে কখনোই অন্তর্ভুক্ত হয় না। হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত্ত আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। ওকে, পাশাপাশি আমার রেওয়ামিলে কখনোই সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হয় না, প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত হয়। কিন্তু ক্ষেত্র বিশেষে কি হয়, যদি আমার প্রশ্নে সমন্বিত ক্রয় নামে কোনো এন্ট্রি থাকে, সেক্ষেত্রে আমার প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত হয় না, তখন আবার সমাপনী মজুত পণ্যটা অন্তর্ভুক্ত হয়। এই সকল গাণিতিক সমস্যার যে নিয়মাবলীগুলো রয়েছে, এটা তুমি একটা ভিডিও ক্লাস বা এটার একটা লেকচার ভিডিও তুমি আমাদের বেসিক সেকশনে গেলে তুমি পাবা। অর্থাৎ আমরা আসলে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইটা এইভাবেই তৈরি করেছি যে তোমার প্রথমে অধ্যায় শুরুতে বেসিক থাকবে, বেসিকের জন্য হচ্ছে আমরা প্রতিটা কিউআর কোড দিয়ে দিয়েছি বেসিক আলোচনার জন্য। তারপর আমরা কিছু সূত্র দিয়েছি যে ওই অধ্যায়ের অঙ্ক করার জন্য আমার কতগুলো পসিবল সূত্র দরকার, সবগুলো সূত্র আমরা ওইখানে দিয়ে দিয়েছি। তারপরে সূত্র ছাড়াও কিছু গাণিতিক নিয়মাবলী থাকে যে আসলে কোন নিয়মে অঙ্কগুলো করলে আমার জন্য অঙ্ক করাটা অনেক বেশি সহজ হয়, ওইটার কিছু গাণিতিক নিয়মাবলী দেওয়া আছে, ওইটার জন্য আলাদা করে একটা ভিডিও ক্লাস তোমরা পাবা। তারপরে হচ্ছে তোমরা চলে আসবা অধ্যায় ভিত্তিক যেই অনুশীলনী সৃজনশীলগুলো রয়েছে, সেই সৃজনশীল প্রশ্নগুলো তোমরা পাবা। তোমরা হচ্ছে বিগত বছরের যেই বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেইগুলোর সমাধান তোমরা পাবা। তোমরা এই বইয়ের মধ্যে রোড টু মিশন 100 সাজেশন পাবা, ওটা সলিউশন পাবা। তারপরে এমসিকিউ পাবা, পাঠ্য বইয়ের এমসিকিউ, আমাদের বিভিন্ন বোর্ডের এমসিকিউ, আমাদের আলাদা করে রোড টু মিশন 100 সাজেশনের এমসিকিউ। সোজা কথা হচ্ছে এই বইটা আসলে তোমার জন্য যথেষ্ট হিসাব বিজ্ঞানে ভালো ফলাফল করার জন্য। এই জন্য আমি বলবো যে এই বইটা সবাই সংগ্রহ করো, সবাই এই বইটা নেওয়ার চেষ্টা করো। নেবা এই বইটা তুমি যদি চর্চা করতে পারো 1 মাস বড়জোর, খুব বেশি হলে 1 মাস, এর মধ্যে তুমি একটা ভালো একটা আউটপুট দেখতে পারবে। অর্থাৎ তোমার যে পড়াশোনার যে একটা পরিবর্তন হইলো, তোমার যে হিসাব বিজ্ঞানের প্রস্তুতিটা যে আরো বেশি ভালো হইলো, এটা কিন্তু তুমি তখন দেখতে পারবা। তো এখন আমি খুব বেশি বেসিক বলবো না অঙ্ক করার সময়, যতটুকু দরকার শুধুমাত্র ততটুকুই বলবো। তো আমার হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত্ত আসে না, সমাপনী মজুত পণ্য আসে না। এই দেখো বলা আছে প্রারম্ভিক নগদ তহবিল, এইটা আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। ওকে, এরপরে দেখো বলা আছে ব্যাংক জমা 1/1/2024, তাহলে এইটাও কি আমার জন্য প্রারম্ভিক ব্যাংক জমা, এটাও অন্তর্ভুক্ত হবে না। সমাপনী মজুত পণ্য আমার এই প্রশ্নে আছে নাই, সমাপনী মজুত পণ্য আমার এই প্রশ্নে দেওয়া নাই। ওকে, যেহেতু সমাপনী মজুত পণ্য আমার প্রশ্নে দেওয়া নাই, তাহলে তো এটা আর আমার পক্ষে লেখা সম্ভব না। তাহলে আমি এই দুইটাই শুধু লিখে দিব, প্রারম্ভিক নগদ তহবিল আর হচ্ছে কি ব্যাংক জমা 1/1।
56,000 আর 44,000 যোগ করলে আমার আসবে কত? আসবে হচ্ছে এখানে 1 লক্ষ টাকা। আসবে কত? এখানে আসবে হচ্ছে 1 লক্ষ টাকা। ওকে, এরপরে আমরা চলে যাব খ নম্বর প্রশ্ন। আমাদের খ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, আমাদের প্রশ্ন নাম্বার খতে ওকে, আমাদের প্রশ্ন নাম্বার খতে কি বলছে? খ নম্বর প্রশ্নে আমাদেরকে এখানে চেয়েছে যে উপর্যুক্ত প্রতিষ্ঠানের চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। প্রতিষ্ঠানের জন্য কি বের করতে হবে? চলতি সম্পত্তির পরিমাণ এবং চলতি দায়ের পরিমাণ বের করতে হবে। কোন জায়গা থেকে? এই যে আমার এখানে যে এন্ট্রিগুলো দেওয়া আছে এই জায়গা থেকে আমি চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণগুলো বের করব। আচ্ছা, চলতি সম্পদ ও চলতি দায় আমি তোমাদেরকে জাস্ট লিখে দিচ্ছি, শুধুমাত্র মনে রাখবা চলতি সম্পত্তি হচ্ছে যেই সকল সম্পত্তির উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায়ে 1 বছরের কম সময়ের জন্য থাকবে সেটাকে আমি বলবো চলতি সম্পত্তি। আর যে সকল দায়ের উপযোগিতা মানে চলতি মানেই 1 বছরের কম সময় থাকবে, সোজা কথা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে দেখি। দেনাদার, এটা আমার জন্য একটা চলতি সম্পদ। ওকে, ক্রয় মূলধন উত্তোলন প্রদেয় বিল, এটা আমার জন্য একটা চলতি দায়, এটা আমার জন্য একটা চলতি দায়। গৃহীত ঋণ, ক্রয় পরিবহন, তারপর হচ্ছে পাওনাদার, এটা হচ্ছে আমার জন্য একটা চলতি দায়। মজুদ পণ্য 1 এটা কিছু না, বিক্রয় পরিবহন এটাও কিছু না। ব্যাংক জমা, এটা আমার জন্য একটা চলতি সম্পদ। বিক্রয় এটা কিছু না। বকেয়া বেতন, এটা একটা দায় আমার জন্য, তার চলতি দায়। ব্যাংক জমা সুদ, এটা একটা আয়। অগ্রিম শিক্ষানবিশ সেলামি, এটা একটা আয়, আয়টা আমি অগ্রিম নিছি, আয়ের অগ্রিম ঘটলে সেটা আমার জন্য কি হয়ে যায়? সেটা আমার জন্য দায় হয়ে যায়। তাহলে এটাও কি আমার জন্য একটা চলতি দায়। তাহলে আমি কি করলাম? চলতি দায় এবং চলতি সম্পত্তিগুলো আমি নিজে আইডেন্টিফাই করছি, বই থেকে প্রশ্ন থেকে আইডেন্টিফাই করে আমি নিজে কি করতেছি? এগুলো লিখে দিচ্ছি। চলতি সম্পদ আইডেন্টিফাই করছিলাম কয়টা? 2টা, দেনাদার আর কি ছিল ভাইয়া? আর ছিল হচ্ছে ব্যাংক জমা। তাহলে আমরা এখানে লিখে নিই দেনাদার আর ব্যাংক জমা। এই যে দেনাদার আর ব্যাংক জমা কত? 1,20,000 আর হচ্ছে 20,000 টাকা, যোগ করলে কত? 2,20,000 টাকা। ওকে, এরপরে আসে হচ্ছে চলতি দায়। কি কি আইডেন্টিফাই করছিলাম? চলতি দায় হচ্ছে যে প্রদেয় বিল, তারপর হচ্ছে পাওনাদার, তারপরে বকেয়া খরচ, তারপর হচ্ছে অগ্রিম শিক্ষানবিশ সেলামি। তাহলে এগুলো সব আমরা এখানে লিখে ফেলি। প্রদেয় হিসাব, পাওনাদার, বকেয়া বেতন, অগ্রিম শিক্ষানবিশ সেলামি, এগুলো সব কি করব? আমরা যোগ করে দিব, সব যোগ করে দিব। যোগ করলে আসবে কত? 1,50,000। যেহেতু আমাকে বলে দিছে আলাদা আলাদা বের করতে, আমাকে প্রশ্নে বলে দিছে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ বের করো, এই কারণে আমি আলাদা আলাদা করে বের করছি। ঠিক আছে, দুইটার একসাথে যোগফল দেখাইলে কিন্তু অঙ্ক ভুল। যেহেতু আমাকে বলেছে আলাদা আলাদা বের করতে, এই জন্য আমি চলতি সম্পত্তির যে উদ্ধৃত্ত বা জের ওইটাকে আমি আলাদা দেখাইছি, আমার চলতি দায়ের যে জের বা উদ্ধৃত্ত ওইটাকে আমি আলাদা দেখাইছি। কিছু কিছু প্রশ্নে আমাকে বলে যে চলতি সম্পদ ও দায়ের যে পার্থক্য আছে, পার্থক্য দেখাইতে বলে মাঝে মাঝে, তখন আমি কি করব? ওই চলতি সম্পত্তি থেকে চলতি দায়ের পরিমাণটা বাদ দিব, বাদ দিয়ে ওই দুইটার মধ্যে যে ডিফারেন্স ওই ডিফারেন্সটা দেখাবো। আচ্ছা, গ নম্বর প্রশ্নে আমরা আসি। গ নম্বর প্রশ্নে কি বলছে? গ নম্বর প্রশ্নে বলছে একটা রেওয়া মিল করতে বলছে। হ্যাঁ, এই গ নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলছে? গ নম্বর প্রশ্নে আমাকে বলছে একটা রেওয়া মিল করতে। ওকে ফাইন, আমি একটা রেওয়া মিল করবো। ভাই রেওয়া মিল করা মানে কি? রেওয়া মিল করা মানে হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করা। এই রেওয়া মিল মানে কি করা? রেওয়া মিল মানে হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করা, তাই না? রেওয়া মিল মানে তো কঠিন কিছু না। কঠিন কিছু কি? একদমই কঠিন না। রেওয়া মিল মানে এই যে দেখো, উপযুক্ত তথ্যের আলোকে একটি রেওয়া মিল প্রস্তুত করো। সোজা কথা, আমি কি করব? ডেবিট ক্রেডিট নির্ণয় করে দেবো। আর কোনো কাজ নাই আমার, আমার আর কোনো কাজ নাই। আমি শুধুমাত্র কি করব? কোনটা ডেবিট, যেটা ডেবিট হবে সেটা ডেবিট পাশে লিখবো, যেটা ক্রেডিট ওটা আমি ক্রেডিট পাশে লিখবো। এক্ষেত্রে আমি একটু তোমাদেরকে হালকা একটু বলে রাখি যে আমাদেরকে যখনই বলবে যে ডেবিট ক্রেডিট মানে রেওয়া মিল করতে, মনে রাখা লাগবে সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট করতে হবে, সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট করতে হবে, আয় দায় মূলধন ক্রেডিট করতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট করব, আয় দায় মূলধন ক্রেডিট করব, তাইলে আমার রেওয়া মিল করা হয়ে যাবে। তাইলে আমার রেওয়া মিলটা করা হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে দেখি প্রারম্ভিক নগদ তহবিল, এটা তো আমরা বাদ দিয়ে দিছিলাম, এটা আমাদের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবেই না। এটা আমার রেওয়া মিলে কি হবে না? অন্তর্ভুক্ত হবেই না, এটা বাদ, এটা এখানে অন্তর্ভুক্ত হবে না এটা। আচ্ছা,
তাহলে বিনিয়োগ থেকে শুরু করে, বিনিয়োগ একটা সম্পদ, সম্পত্তি, এই জন্য এটাকে আমরা কি করব, ডেবিট করে দিব। দেনাদার একটা সম্পদ, সম্পত্তি কি করতে হয়, ডেবিট করতে হয়। ক্রয় একটা ব্যয়, সম্পদ ব্যয় উত্তোলন, ডেবিট করতে হবে, এই জন্য ক্রয় হিসাব ডেবিট। মূলধন, আয় দায় মূলধনকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে, এই জন্য মূলধনকে ক্রেডিট করলাম। উত্তোলন, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে, তা আমি সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করলাম। তারপরে দেখো প্রদেয় বিল, এটা একটা দায়, আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হবে, প্রদেয় বিল দায় ক্রেডিট করলাম। গৃহীত ঋণ, এটা একটা দায়, আয় দায় মূলধন ক্রেডিট করতে হবে, গৃহীত ঋণ ক্রেডিট করে দিলাম। ক্রয় পরিবহন একটা ব্যয়, সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট করতে হবে, ডেবিট করে দিলাম। মজুত পণ্য একটা দায়, আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হবে, এখানে লিখে দিলাম ক্রেডিট। মজুত পণ্য এক প্রারম্ভিক মজুত পণ্য একটা ব্যয়, সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট করতে হয়। ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃতি, এটা আসবে না, ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃতি এটা আসবে না। ওকে, বিক্রয় পরিবহন একটা ব্যয়, সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট করতে হবে। ব্যাংক জমা একটা সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট করতে হবে। বিক্রয় একটা আয়, আয় দায় মূলধন ক্রেডিট করতে হবে। বকেয়া বেতন, এটা একটা দায়, আয় দায় মূলধনকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। ব্যাংক জমা সুদ একটা আয়, আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হবে। অগ্রিম শিক্ষানবিশ সেলামি, শিক্ষানবিশ সেলামি একটা আয়, কিন্তু অগ্রিম নেওয়ার ফলে এটা আমার জন্য দায় হয়ে গেছে। এই যে আয় দায় মূলধন, এটাও কিন্তু আমার জন্য একটা দায়, এটা ক্রেডিট করতে হয়, এই জন্য এটাকে আমরা কি করব, ক্রেডিট করে দিব। তাহলে একটু যদি আমরা খেয়াল করে দেখি, দেখো ভাইয়া, রেওয়া মিলের অঙ্ক করা পৃথিবীর সহজতম কাজগুলোর মধ্যে একটা, অর্থাৎ রেওয়া মিল প্রস্তুত করে এতই সহজ যে আসলে তুমি চাইলে এই ধরনের অঙ্কগুলো ঘুমায়ে করতে পারবা। এরপরেও দেখো, এত সহজ অঙ্ক হওয়ার পরেও আমরা কিন্তু প্রতিটা প্রশ্নের সমাধান তোমাকে নিজে করে দিয়ে বইয়ের উত্তরপত্রের তো সমাধান দেওয়ার পাশাপাশি এই যে দেখো একটা ভিডিও ক্লাসের মাধ্যমেও তোমাকে এই প্রশ্নটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এভাবে আমাদের বইয়ের প্রতিটা প্রশ্নই কিন্তু তোমাদেরকে ভিডিও ক্লাসের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করব। কিন্তু ওই ভিডিও ক্লাসটা দেখার জন্য তোমাকে আসলে আমাদের বইতে থাকা যে কিউআর কোড রয়েছে, প্রত্যেকটা বইয়ে প্রতিটা প্রশ্নের শুরুতে কিউআর কোড থাকবে, বইয়ের কিউআর কোডটা স্ক্যান করলেই তুমি কিন্তু তখন ওই যেই কিউআর কোডটা স্ক্যান করবা ওই প্রশ্নের সমাধানের একটা ভিডিও তুমি দেখতে পারবা। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে কি করেছি, দেখো বিনিয়োগ ডেবিট, দেনাদার ডেবিট, ক্রয় ডেবিট, মূলধন ক্রেডিট, উত্তোলন ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, গৃহীত ঋণ ক্রেডিট, তারপর হচ্ছে ক্রয় পরিবহন ডেবিট, পাওনাদার ক্রেডিট, মজুত পণ্য ডেবিট, বিক্রয় পরিবহন ডেবিট, ব্যাংক জমা ডেবিট, বিক্রয় ক্রেডিট, বকেয়া বেতন ক্রেডিট, ব্যাংক জমা ক্রেডিট, আর অগ্রিম শিক্ষানবিশ সেলামি ক্রেডিট। দুই পাশ যোগ করলাম, যোগ করে দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের যোগফল কি, দুই পাশ মিলে গেছে। তাহলে আমরা এখানে বলতে পারি জাহিন ব্রাদার্সের রেওয়া মিলের যোগফলের পরিমাণ কত, রেওয়া মিলের যোগফলের পরিমাণ হচ্ছে ৬০,০০০ টাকা, সরি ৬০,০০০ না, ৬ লক্ষ টাকা। কত টাকা, ৬ লক্ষ টাকা, তাই না? তাহলে খেয়াল করে দেখো ভাই, আমরা কিন্তু খুবই চমৎকার ভাবে আমাদের যে নবম অধ্যায় রেওয়া মিল রয়েছে, এই রেওয়া মিলের উপরে আমাদের ঢাকা বোর্ড ২০২৫-এ যেই প্রশ্নটা এসেছিল আমরা এই প্রশ্নটা সমাধান করে ফেলেছি। এরকম করে পর্যায়ক্রমে আমরা প্রতিটা প্রশ্নের সমাধান করে দিব তোমাদেরকে। তোমরা যেই প্রশ্নে আটকে যাবে, যেই প্রশ্ন মনে হবে একা একা আর বোঝা সম্ভব হচ্ছে না বা একা একা আর করতে পারতেছো না, তোমার দায়িত্ব হচ্ছে বইয়ের উপরে যেই প্রশ্নের উপরে যে কিউআর কোডটা রয়েছে সেই কিউআর কোডটা স্ক্যান করা। তুমি ওই কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে ওই প্রশ্নটা আমি নিজে এসে তোমাদেরকে ভিডিও ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা দ্রুত সময়ের মধ্যে বইটা সংগ্রহ করে ফেলো। যারা যারা বইটা সংগ্রহ করেছো তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।